80,375টি সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি স্পন্সর বিদ্যালয়ে তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আমরা সেটা একটু আগেই প্রদান করলাম, আপনারা অর্থ পেয়েও গেছেন। আমরা জানি যে এই অর্থের পরিমাণ এত বিরাট সংখ্যক স্কুলে এই টাকাটা এমন কিছু নয়, কিন্তু এই টাকাটা অত্যন্ত প্রয়োজন ছিল আপনাদের। মাননীয় প্রাক্তন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক তথা বর্তমান মুখ্য সচিব নির্বাচন চলাকালীন বিভিন্ন বুথের পরিকাঠামো পরিদর্শন করতে গিয়ে তার যে অভিজ্ঞতা বা প্রধান শিক্ষকদের বক্তব্য তিনি একটু একটু করে তুলে ধরেছেন যে কোনো আধিকারিক জনপ্রতিনিধিকে দেখলে, আমিও রাজনৈতিক প্রচারে বা বিভিন্ন কারণে আমিও যখন গেছি বা বিদ্যালয়ের অনুষ্ঠানে 50 বছর 75 বছর 100 বছর পূর্তিতে, তখন তারা একই কথা বলেছেন যে কম্পোজিট গ্র্যান্টের টাকা আসছে না, আপনি সরকারে নেই, আপনি বিরোধী দলনেতা, আপনি বিধানসভায় উল্লেখ করুন। বিধানসভাতে একাধিকবার দীপক বর্মন, ডক্টর শঙ্কর ঘোষ, অরূপ দাস যারা আজকে মন্ত্রী, তারা বিভিন্ন সময়ে তুলে ধরেছেন এই আপনাদের এই যে কঠিন একটা অবস্থার কথা। আমি আপনাদের আশ্বস্ত করছি, একটা রাজ্য কখনোই শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ এবং শিক্ষা ব্যবস্থাকে মজবুতীকরণ ছাড়া এগোতে পারে না। কারণ আমাদের ভারতবর্ষে সংবিধান প্রণেতা প্রণম্য বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান লিখেছিলেন, তিনি কিন্তু শিক্ষাকে মৌলিক অধিকারের মধ্যে দিয়ে গেছিলেন। অর্থাৎ সরকারি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের যে মানব সম্পদ তাকে বিকশিত করা এবং একটা পরিপূর্ণ মানুষ তৈরি করার প্রধান জায়গা হলো এই বিদ্যা মন্দির। তাই কোনো সরকার শিক্ষা ব্যবস্থাকে অবহেলা করে তার অগ্রগতি ঘটতে পারে না। যতই ফ্লাইওভার বানান, যতই ভালো ভালো রাস্তা বানান, যতই নতুন নতুন বিল্ডিং বানান, শিক্ষা ছাড়া কখনো হতে পারে না। আমরা অত্যন্ত অগ্রাধিকার দিয়েছি শিক্ষাকে। আমরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে আলাদা করেছি, যেখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টকে আলাদা করেছি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে আলাদা করেছি। এবং ভারত সরকারের সঙ্গে আমাদের শিক্ষা দপ্তরের সমস্ত শুধু এই কম্পোজিট গ্র্যান্টের টাকা নিয়ে আসা নয়, অন্যান্য অনেক ক্ষেত্রেই আমরা চুক্তিবদ্ধ হয়েছি, উভয় সরকার আলোচনা করেছি। এবং যেহেতু শিক্ষা কনকারেন্ট লিস্টে রয়েছে, কেন্দ্র এবং রাজ্যের যৌথ দায়িত্বে, আমরা সর্বক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্য ব্যবস্থা নিয়েছি। শিক্ষা ঠিক করতে গেলে প্রথম দরকার পরিকাঠামোগত উন্নয়ন, দ্বিতীয় দরকার ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ানো, স্কুলমুখী করা, এবং মূলত আজকে যে প্রতিযোগিতার যুগ, বেসরকারি শিক্ষা ব্যবস্থা এবং সরকারি শিক্ষা ব্যবস্থা, সেক্ষেত্রে আমরা যদি সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি শিক্ষা ব্যবস্থার সমতুল্য বা কাছাকাছি নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকারা বেসরকারি স্কুলের দিকে তাদের ছেলে মেয়েদের পাঠানোর চেষ্টা করবে এবং করছে। একটা ভয়ঙ্কর বিপর্যয় আমাদের 2025 সালে এই রাজ্যে বিগত সরকার ঘটিয়েছে। 2025-এর 6ই মে রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়। তারপরে 3 মাস ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত জটিলতার কারণে আমাদের এই রাজ্যে আমাদের স্নাতক স্তরে ভর্তি বন্ধ ছিল। 3 মাস পরে ভর্তি হয়েছে, যখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তি বন্ধ ছিল না, তারা কিন্তু ভর্তি করে দিয়েছিল সেই সময়। তাই আমাদের তখন মনে হয়েছিল
যে শিক্ষা তার সরকারি দায়িত্বের মধ্যে না রেখে শিক্ষাকে বাজারিকরণ করা, শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার করার একটা সুপ্ত ষড়যন্ত্রের শিকার এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা হচ্ছে। এমনকি জয়েন্টের রেজাল্টও সবচেয়ে শেষে বেরোনোর ফলে আমাদের ভালো ভালো সমস্ত স্টুডেন্ট অন্য রাজ্যে চলে যায়, গিয়ে তারা ভর্তির সুযোগ নেয়। আপনারা শুনলে খুশি হবেন, এবারে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের ফল প্রকাশের সাথে সাথে অনলাইনে অ্যাডমিশন চালু করা, ত্রুটিমুক্ত অ্যাডমিশন করা এবং আমাদের মেধার ভিত্তিতে অ্যাডমিশন করানো। এর ফলস্বরূপ পশ্চিমবঙ্গে গত কয়েক বছরের তুলনায় এবারে প্রথম বর্ষে উচ্চ মাধ্যমিকের পরে ভর্তির সংখ্যা বেড়েছে, একইভাবে 11-এ ভর্তির সংখ্যা বেড়েছে এবং পশ্চিমবঙ্গে যত ইঞ্জিনিয়ারিং সরকারি স্কুল আমাদের প্রতিষ্ঠান রয়েছে সেখানে 100% আসন ভর্তি হয়েছে, যেটা গত বছর মাত্র 30% আসন ভর্তি হয়েছিল। তার মানে অভিভাবকরা আশা দেখছেন যে এই সরকার তাদের আমলে যদি আমরা ছাত্রছাত্রীদেরকে, আমার পুত্র কন্যাকে শিক্ষিত করতে পারি তাহলে কর্মসংস্থানের সুযোগ ভবিষ্যতে পাওয়া যাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় শিক্ষানীতি 2020 অন্তর্ভুক্ত হব। 2020 জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত হওয়ার কারণে কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ, গ্র্যান্ট ইত্যাদি আমরা পাব এবং আমাদের